কি জামাই বরণ করবেন না? আম্মু ভীষণ অবাক হয়ে গেল, তারপর বলল, তোমার মনে হয় ভুল বাড়িতে এসেছো, আমাদের এখানে বর তো আগেই এসে গেছে। ছেলেটা বললেন, না শাশুড়ি আম্মা, আমরা ঠিক জায়গাতে এসেছি। আমি আপনার মেয়ে মিমকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই অ্যাট এনি কস্ট। কিন্তু বাবা, আমরা তো তোমাকে চিনি না, এমনি যার তার হাতে কেমনে মেয়ে তুলে দেব? যে ছেলের হাতে মেয়ে দিতে গিয়েছিলেন তার থেকে আমি অনেক গুণে ভালো আছি, এটা তো আপনাকে স্বীকার করতেই হবে, তাই না? আর আমার বাবা একজন মাননীয় এমপি, আমি বাবাকেও সাথে করে নিয়ে এসেছি, ওই তো আমার বাবা। শুভ্রের বাবা আরিফ আলম সাহেব সামনে এসে দাঁড়ালেন। সবাই এখন এই বরকে ফেলে শুভ্র পেছনে ছুটেছে। মিমের বাবা জিজ্ঞেস করলো, এই ছেলে আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। শুনেছি আপনার ছেলে অত্যন্ত বেপরোয়া। এ কি আপনার সেই বেপরোয়া ছেলে? এই, আমার সেই ছেলে কিন্তু আমার ছেলে মানুষ হিসেবে অনেক ভালো। শ্বশুর বাবা, বাকি কথা পরে বলা হবে। আমি এখন মিমকে তাড়াতাড়ি বিয়ে করতে চাই, মিমের আর অপমান আমি হতে দিতে চাচ্ছি না। কিন্তু কোনো কিন্তু নয়, একবারই মানুষ, বোঝার চেষ্টা করো। এখন যদি তোমার মেয়ের বিয়েটা না হয় তাহলে মেয়েটার নামে অনেক বড় কলঙ্ক লাগবে। এমনিতে এক বিয়ে ভেঙে গেছে, তার উপর আরেক ছেলে এসেছে বিয়ে করতে। সবাই কানাকানি করতেছে। মিমের আব্বু বুঝতে পারলো এখন আর কিছু করার নেই, মিমকে এই মুহূর্তে বিদায় করতে হবে। সেই ছেলের সাথে হোক বা এই ছেলের সাথেই হোক, দিতেই হবে। কিন্তু ওই ছেলে তো বিয়ে করতে চাচ্ছে না, তাহলে এই ছেলের সাথে বিয়ে দিতে হবে। ছেলেটা যতই খারাপ হোক তবুও বলছে যখন মিমকে হয়তো ভালোবাসে। শুভ্র এগিয়ে এসে বলল, আঙ্কেল, আমি মিমকে খুব ভালোবাসি, আমি ওকে অসুখী করব না। এইদিকে মিমের এক আত্মীয় এসে এক এক কথা বলতেছে। মিম তো অবাক হচ্ছে, তার নাকি দুইটা ছেলে বিয়ে করতে আসছে। মুফতি এসে বলল, দ্বিতীয়টা শুভ্র। মিমের মাথায় আকাশ ভেঙে পড়ল। যার থেকে পালানোর জন্য বিয়ে করতে যাচ্ছিল শেষে তাকেই বিয়ে করতে হবে? কিছুতেই না। বাবা মা অবশ্যই এসে একবার জিজ্ঞেস করবে, তখন মিম না করে দেবে। এদিকে মিমের আব্বু আম্মু শুভ্রর সাথে মিমের বিয়ে দিতে রাজি হয়ে গেল। এখন মিম যেহেতু আগেরবার ছেলে দেখতে চায়নি, তাই এবার তারা আর মিমকে জিজ্ঞেস করলো না। সজীবের বাবা এসে মিমের আব্বুর কাছে ক্ষমা চেয়ে নিল, উনি কিছু বললেন না। সজীবের আত্মীয়রা চলে গেল। অনেকটা নিরানন্দভাবেই মিম আর শুভ্র বিয়েটা হয়ে গেল। মিম ক্রমাগত কেঁদেই চলেছে বিদায়ের সময়, কিছুতেই চুপ হচ্ছে না। কিরে মা, এত কাঁদছিস কেন? কাঁদিস না, সবাইকে একদিন পরের বাড়ি যেতেই হয়, এটাই নিয়তি। বাবা, তুমি কি করে জানবে আমি কেন কাঁদছি? তুমি তো আমায় ওই ডেভিলটার সাথে বিয়ে দিয়েই খালাস হয়ে গেলে। এখন আমার কি হবে? ডেভিলের সাথে কিভাবে সংসার করব? বউ, এখন বাসায় চলো। ডেভিল, তুই চুপ কর, আমার জীবনটা শেষ করে দিলি। আমি বনের মুক্ত হরিণী ছিলাম, আর তুই আমারে চিড়িয়াখানায় নিয়ে যাবি? আমি যাবো না। কিরে মা, যাচ্ছিস না কেন? চিরদিন তো আর বাপের বাসায় থাকা যায় না, এখন শ্বশুর বাড়ি তোকে যেতেই হবে। মিম একেবারেই কেঁদে ফেলল। কোনোভাবে এখান থেকে মিমকে ছাড়িয়ে টেনে টেনে আস্তে আস্তে করে গাড়ির কাছে নিয়ে এলো। গাড়ির দরজা খুলে মিমকে বসিয়ে দিয়ে এই সময় পাশের দরজা দিয়ে নিজে ঢুকলো। শুভ্র আর মিমকে প্রাইভেসি দেওয়ার জন্য ওদের গাড়িতে শুধু ড্রাইভার ছিল, আর কেউ ছিল না। আসলে ড্রাইভার না, ড্রাইভার বলতে যে ছিল সে হলো শুভ্রের একজন খুব ক্লোজ ফ্রেন্ড। শুভ্র যে কোন কথা মিমকে খোলাখুলিভাবে বলতে পারে, মিমের অবশ্য সেদিকে কোনো মনোযোগ নেই। সে জানালা দিয়ে বাইরে মাথা বাড়িয়ে আকাশ দেখতে লাগলো। এই মিম, তুমি ওইদিকে ওইরকম ভাবে ঝুঁকে পড়েছো কেন? তুমি আমার এইদিকে আসো। মিম শুভ্র থেকে আরেকটু দূরে সরে বসলো। শুভ্র প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে। ওর বউ ওর কোনো কথা শুনছে না, এটা কোনো কথা হলো? কি হলো মিম, কথাগুলো কি তোমার কানে যায় নাই? তুমি এদিকে সরে আসো। মিম তবুও নড়ল না। অতঃপর শুভ্র মিমের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। টানটা একটু জোরে দিয়েছিল, আর হাত অনেক শক্ত করে ধরায় মিম আহ করে উঠল। ছাড়ুন, আমার লাগছে। কথা শুনলেই তো তোমাকে হাত ধরার প্রয়োজন হতো না, কাঁদছো কেন? এত এত ন্যাকামি কি আছে? আমার সামনে এরকম ন্যাকা কান্না কাঁদবে না। গাড়ির ড্রাইভার মানে শুভ্র বন্ধু বলল, এরকম করতেছিস কেন? বিয়ে হলে মেয়েরা একটু কাঁদে বিয়ের দিন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মিম শুভ্রর কাছে বসে আছে, ঠিক তবুও
সে জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো। ওখান থেকে আকাশে কিছু অংশ দেখা যায়। এখান দিয়ে তারা দেখছে সে। ছোটবেলা থেকেই মিমের তারার প্রতি একটা অজানা আকর্ষণ আছে। মিমের প্রথম আইডির নামও ছিল সন্ধ্যা তারা। এই মিম, আমাকে বিয়ে করার দুঃখে পাগল হয়ে গেলে নাকি? ওইদিকে কি দেখতেছো? আমি কি শান্তিতে একটু বাইরে তাকিয়ে থাকতে পারবো না, নাকি তার জন্য আমাকে আপনার পারমিশন নিতে হবে? জামাইয়ের সাথে এত মুখ চালানো ঠিক না মিম। এরপর যেন কথাটা মনে থাকে, আমি তোমার জামাই, তোমাকে অনেক ভালোবাসবো। তুমি যা চাও তাই দিব, কিন্তু আমার সাথে কখনো মুখ চালাবে না, ঠিক আছে? না, ঠিক নাই। আপনার মতো একটা ডেভিলকে আমি বিয়ে করতে চাই না। খাটাস কোথাকার। বিয়ে করতে চাও বা না চাও, এখন বিয়ে তো হয়ে গেছে। এখন তুমি আমার বউ, তো তোমার আর কিছুই করার নাই। এখন আমি তোমার বর, আর এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে ততই ভালো থাকবা। মিম কিছু বলল না, প্রত্যুত্তরে শুধুমাত্র কিছু কান্না ফেলে দিল। তখনই গাড়িটা কোথায় যেন এসে থামলো। নামো গাড়ি থেকে, আমরা আমাদের বাসায় এসে গেছি। মিম যেন যন্ত্রের মতো হয়ে গেল। সে কোনোভাবেই গাড়ি থেকে নামলো না। এই দেখো, এটা হলো তোমার শ্বশুরবাড়ি। এখানে তুমি রাজ রানীর মতো থাকবে। বিয়েটা হঠাৎ করে হয়ে যাওয়ায় বাসাটা তো সুন্দর করে সাজানো হয়নি, কিন্তু দেখো আমরা খুব তাড়াতাড়ি রিসেপশন দেব, আর তখন বাসা অনেক সুন্দর করে সাজানো হবে। একবারে ভর্তি লোক মিমকে দেখতে এসেছে। সবাই বলতেছে, নতুন বউ দেখি, নতুন বউ দেখি। আস্তে আস্তে সবাই বউ দেখবে, কিন্তু একটু পরে। মিমের উপর অনেক ধকল গেছে, ওকে এখন আগে আমার রুমে নিয়ে যাই, তারপর ও সবার সাথে দেখা করবে। শুভ্র ছোট বোন এসে বলল, চলো ভাবি। মেয়েটার নাম রাইসা, ইন্টারে পড়ে, ভারী দুষ্টু আর চঞ্চল। না, আমার বউ এভাবে আমার বাসায় যাবে না। তাহলে কিভাবে যাবে ভাইয়া? এইভাবে যাবে। বলে শুভ্র মিমকে কোলে তুলে নিল। এটা কি হচ্ছেটা কি? আপনি কি আমাকে নামাবেন? তোমার কি মনে হয় তোমাকে আমি নামানোর জন্য কোলে নিছি? আপনার জেদ অনেক সহ্য করেছি। এখন যদি না নামান তাহলে কিন্তু একটা দক্ষ যক্ষ বেঁধে যাবে। আমি আপনাকে শেষ করে ফেলবো। বউ আমার, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমি তোমাকে নামাবো না। মিম আর কি করে, কিছু করতে না পেরে শুভ্র বুকের মধ্যে কামড় বসিয়ে দিল। হচ্ছেটা কি? দুষ্টামি করে না এখন? সবাই দেখছে তো, পরে দুষ্টামি করে নিও। তোমার যত ইচ্ছে কামড় দিও, আমি কিচ্ছু বলবো না। সবাই হা হা করে হেসে দিল। মিম শুভ্রর দিকে রাগের চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বউ, অমন করে তাকিও না গো, তোমার চোখের মায়ায় পড়ে যাই। মিম চোখের দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গেল। গন্ডারের বাচ্চাটারে সে কেমনে বোঝাবে যে তার সাথে থাকতে তার ভালো লাগছে না? বুঝে না আবার কি? অবশ্যই বুঝে, শুধু না বোঝার ভান করে। শুভ্র মিমকে কোলে নিয়ে অনেকগুলো সিঁড়ি উঠল। তারপর বারান্দায় একেবারে শেষ মাথায় যেখানে শুভ্রর ঘর, সেই ঘরের দরজা খুলে খাটের উপর বসিয়ে দিল। অল্প সময়ের মধ্যেই ঘরটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সত্যিকারের বাসর ঘরের মতো লাগছে। এই ঘরে আজ কারো স্বপ্ন পূর্ণ হয়েছে, আর কারো স্বপ্ন ভেঙে ছাড়খাড় হয়ে গেছে। বউ আমার, তুমি একটু বসো, সবাই ঘরে আসবে, তুমি ফ্রেশ হয়ে নাও। আমি একটু ঘুরে আসছি, আমার কিছু ফ্রেন্ড আছে, তাদের সামলাই আসি। যান যান, গেলেই তো বাঁচি। আপনি থাকলে তো দুনিয়ার যত সমস্যা। তাড়াতাড়ি যান এখান থেকে, বিদায় হন প্লিজ। এই মিম, তুমি সবসময় এত কি বিড়বিড় করো? হ্যাঁ, যদি কেউ শুনতে না পারে তাহলে সে কি কথার কোনো মূল্য থাকলো? থাকবো, তোমাকে এখন উত্তর দিতে হবে না। সারা রাত তো পড়েই আছে গল্প করার জন্য। আজ তোমার সাথে সারা রাত গল্প করব। এখন একটু যাই প্লিজ। মিম ঘাড় কাত করে ইশারায় সম্মতি জানালো। শুভ দরজার কাছে পা বাড়িয়ে আবার মিমের কাছে ফিরে এলো। কি হলো? আপনি না বাইরে যাবেন? যান তাড়াতাড়ি। অমন করে বলছো যে যেতে দিতে চাও না নাকি? আসলে বলতে এলাম, একটু আদর দিবা, সামান্য, বেশি না, গালে একটা দিলেই চলবে। মিম চোখ কালো করে শুভ্র দিকে তাকালো। একটু চাইছেন তাই না? একটু কেন, বেশি করে দিব। তারপর ঠাস করে শুভ্র গালে একটা চোর বসিয়ে দিল। বউ, তুমি এটা কি করলা? আদর দিলাম, এটাই আমার আদর দেওয়ার স্টাইল। এরপর থেকে যখন যখন আদর চাইবেন এই স্টাইলেই আদর পাবেন। হো তাই না? তাহলে তোমার এই আদরের বিপরীতে আমার শাসনটাও একটু দেখো। মানে কে চলবে? মিম আর কোনো কথা বলতে পারলো না, কারণ শুভ্র ইতিমধ্যে তার মুখ বন্ধ করে দিয়েছে।
একটা লম্বা আদর দিয়ে শুভ্র মিমকে ছেড়ে দিল। আর এটা হচ্ছে আমার শাসন করার স্টাইল। এরপর থেকে যখন যখন তুমি আমার সাথে দুষ্টামি করবা, আমার কথা শুনবে না, এইভাবেই শাসন করব। একটু বেশিও হতে পারে, কি হবে অনুমান তো নিশ্চয়ই করতে পারছো তুমি। আফটার অল তুমি তো আর বাচ্চা নাও, তাই না মেয়ে? শুভ্র রুম থেকে বের হয়ে গেল। মিম ধপ করে খাটে বসে পড়ল। এসব কি হচ্ছে কিছুই টের পাচ্ছে না সে। আচ্ছা, সে কি কোনো খারাপ স্বপ্ন দেখতেছে? ঘুম ভাঙলে হয়তো ভেঙে যাবে। মিম নিজেকে চিমটি দিয়ে নেয়। না, সে তো কোনো খারাপ স্বপ্ন দেখতেছে না, এটা তো সত্যি। মিমের হাত পা ছুঁড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সে বাবাকে ফোন দিল। বাবা, হ্যাঁ মামনি বলো। বাবা তুমি এটা করতে পারলা? কি করলাম আমি? ওই ডেভিলটার সাথে আমার বিয়ে কেন দিলা? ডেভিল মানে? তোমরা যাকে জামাই বলো ওইটা আসলে একটা ডেভিল, একটা খাটাস। আমার জীবনটা তেজপাতা করে দিত। কি বলছিস এসব? জামাই কি ভালো মানুষ না? ও কেমন মানুষ তা নিয়ে আমার ডাউট আছে। শোনো, শ্বশুর বাড়ি যায় এসব কথা বলতে হয় না, চুপচাপ থাকো। আমি এই ডেভিলের বাসায় থাকবো না। কেন এই করেছে তোরে জামাই? তোমার জামাই মানে ডেভিল আমারে। মিম আর বলতে পারলো না, চুপ হয়ে গেল। কি বলবে সে? কিছু না, রাখলাম। মিম ফোন রেখে দেয়। অমনি তার ননদ ভাবিরা এসে দুষ্টুমি শুরু করে। ওদের কথা শুনে মিম লজ্জা লাল নীল বেগুনি হইতেছে। কি ভাবি, এদিক ওদিক কি খুঁজতেছ? কই কিছু না তো। ভাবি, বুঝি ভাইয়া তো ফ্রেন্ডের কাছে গেছে, আসতে একটু দেরি হবে। ততক্ষণ না হয় আমাদের সাথে একটু আড্ডা দিলাম। আমরা কি এতই খারাপ সঙ্গ দেই নাকি ভাবি? মিমের মুখটা কালো হয়ে গেল। মেয়েটা ভালোই, কিন্তু ওর কথাগুলো সহ্য করতে পারতেছে না মিম। হয়তো এই সময় এই কথাগুলোই স্বাভাবিক, কিন্তু ওর এখন এইসব কথা ভাল লাগতেছে না। রাইসা, তোমায় একটু রিকোয়েস্ট করি। করো ভাবি। তোমরা সবাই একটু বাইরে যাবা? সারাদিনের ধকলে আমার প্রচন্ড মাথা ধরছে। সমস্যা না ভাবি, আমি ওষুধ দিয়ে যাচ্ছি, খেয়ে একটু শুয়ে থাকো, ঘুমিও না কিন্তু। আর আমরা বাইরে যাচ্ছি, কেউ তোমায় ডিস্টার্ব করবে না। রাইসা ওষুধ নিয়ে এসে মিমকে খাইয়ে দিয়ে বাইরে চলে গেল। মিম ঘরে একা, রুমের চারিদিকে এসে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। ইস, রুমটা তো ভালোই, সুন্দর আর অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মিম মুগ্ধ হয়ে রুম দেখতেছে। মিম খাট থেকে উঠে গিয়ে ঘরের দরজার ভিতর থেকে লক করে দিল। তারপর নিজের সুটকেস থেকে একটা ফর্মাল সুতির থ্রি পিস বের করে পরে নিল। আকাশি কালারের থ্রি পিস সাথে সোনালি রঙের সুতোর কাজ করা। মিমকে ভালোই লাগতেছে। তখনই দরজায় কড়া শব্দ হলো। দরজা লাগাইছে কে? ডেভিলের গলা না? আসছে ডেভিলটা, আমি দরজাই খুলবো না। মিম, দরজা খুলে বলতেছি। খুলবো না, আপনি বাইরেই থাকেন। খুলে বলতেছি। খুলবো না বললাম তো। আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি দরজা না খুলো তাহলে দরজা ভেঙে দিব, আর তারপর তোমার খবর আছে। সর্বনাশ, ডেভিল বলে কি? 1, দরজা না খুলে উপায় নেই দেখতেছি। 2, 3। মিম দরজা খুলে দিল। চুপ, একদম কাঁদবা না। ব্যথা কমছে? মারলেন কেন? দরজা দিছিলা কেন? আপনার সাথে থাকবো না, আপনি আমারে মারছেন। মায়ের তো তুমি আরো খাবা। কেন? এইগুলো কি পরে আছো? আপনি এগুলোর নাম জানেন না? এইটাকে থ্রি পিস বলে। শাট আপ। চুপ করে আছো কেন? আপনি তো বললেন শাট আপ। এসব কি কাপড় পরেছো? বিয়ের শাড়ি কই, গয়না কই, বিয়ের সাজ কই? ওইগুলো তো খুলে ব্যাগে রেখে দিছি। এত সাহস তোমার হয় কি করে? কেন রাখলা ব্যাগে? আমার সব পরে থাকলে ভালো লাগতেছিল না। শুভ্র মেজাজ 7 আসমানে উঠে গেছে। জোরে মিমের হাত চেপে ধরল। আহ আহ লাগছে। লাগার জন্যই ধরেছি। 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে যেমন সাজেছিলা অমন সাজে সেজে আসো, নয়তো তোমার কপালে খারাপই আছে। খালি 10 মিনিট? 10 মিনিটে তো শাড়ি পরাও হবে না, আর আমিও ঠিকমতো 10 মিনিটে পড়তেও জানি না। ওসব আমি জানি না, যা বলেছি তাই করো। তোমার সময় শুরু হয়ে গেছে। কিন্তু আমি এগুলো চেঞ্জ করব না। আগে কইনে করছিলা? এই নে, এই রুমে। এখন এখানেই করো। এই নে তো আপনি। তাতে কি? উফ, ডেভিল। কি বললা? কিছু না। ওই পর্দা সরাও, ওর পিছনে 1 রুম পরে বাথরুম। আপনাদের
অ্যাটাচ বাথরুম নেই? ওই মেয়ে, এত কথা বলো কেন? যা বলছি তাই করো। মিম পর্দার পিছনে গেল। এটা আলাদা রুম ঠিকই, কিন্তু এটা মনে হয় ওই রুমটাই অংশ। শুধু একটা ড্রেসিং টেবিল আর একটা কাওয়ার্ড আছে। মনে হয় সাজগোজ করার জন্য রুমটা। ডেভিলের রুচি আছে বলতে হবে। তবুও ডেভিল তো ডেভিলই। আমার জীবনটা শেষ করে দিল। এই গরমে এখন আমায় ভারী শাড়ি আর ভারী সাজে সাজতে হবে। আল্লাহ বাঁচাও। মিম কোনোভাবে শাড়ি আর গয়নাগুলো গায়ে জড়িয়ে হালকা মেকআপ করে নিল, তারপরে বাইরে এলো। আর 15 সেকেন্ড পরে আসলে বুঝতা। আল্লাহ বাঁচাইছে। ওই মেয়ে, এটা কি পরছো? আপনি খালি বলেন এটা কি পরছে, এটা কি পরছো। আপনি কি মেয়েদের কাপড়ের নাম জানেন না? আমি তো শাড়ি পরছি। এসো আমার সাথে এসো। শুভ মিমের হাত ধরে ওই রুমটায় নিয়ে আয়নার সামনে দাঁড় করায় দিল। দেখো তো এটাকে কোন অ্যাঙ্গেলে শাড়ি পরা বলে। আগেই তো বলছি ঠিকভাবে শাড়ি পরতে পারি না। আমার দিকে হও। এই কি আপনি কি করছেন? শাড়ি পরাই দিচ্ছি। হ্যাঁ, ছাড়েন আমায়। এখন থেকে যতদিন অবধি ঠিকভাবে শাড়ি পরা শিখবা না, রেগুলার আমি পরাই দিব। পরে আর পরাবেন না? পরাবো তো তখন মাঝে মাঝে। মিমের প্রচুর লজ্জা করছে, লজ্জায় মাথা তুলতেও পারতেছে না। শাড়ি পরানো হলে শুভ্র মিমকে কোলে তুলে নিল, কানে কানে বলল, লজ্জা পেলে তোমায় অনেক সুন্দর লাগে, পরীর মতো সুন্দর। চিন্তা করো না, যতদিন তুমি চাইবে না ততদিন তোমার অতটা কাছে যাব না। তাহলে কোল থেকে নামান। অতটা কাছে বলছি, এতটা কাছে বলি নাই। ঘুমটা দাও। ঘুমটা কেন? দিতে বলছি দিবা। এত কথা বলো কেন? বেশি কথা বলা তোমার অভ্যাস হয়ে গেছে, কমাও। যত তাড়াতাড়ি কমাবা ততই ভালো, নয়তো কপালে শনি আছে। মিম মাথায় ঘুমটা উঠিয়ে নেয়। ডেভিলটা আমার জীবনটা পুরো ছাড়খাড় করে দিল। এত কিসের সমস্যা ওর? শুভ্র মিমকে খাটে বসায় দিল। মিমের ঘুমটা উঠিয়ে শুভ্র বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বউকে তাজা অনেক সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। মিম শুভ্রকে ভেঙচি কেটে দিল। শুভ্র মিমের দিকে লাল দৃষ্টিতে চেয়ে আছে। একটা কথা বলি, ভেঙচি কাটলে তোমাকে একেবারে বাচ্চা বাচ্চা লাগে। অনেক দিন তো বাচ্চা হয়ে থাকলে এখন একটু বড় হওয়ার চেষ্টা করো। মিম মনে মনে বলল। আমি বাচ্চাই থাকবো, আমি কোনোদিনও বড় হব না। শুভ্র অপলক দৃষ্টিতে মিমের দিকে চেয়ে আছে। এত সুন্দর লাগতেছে, চোখ ফিরাতেই পারতেছে না। মিমের গালে একটু হাত রাখার চেষ্টা করতে নিলেই মিম বলে উঠল, একি আপনি না বলেছিলেন আমাকে ছোবেন না, দূরে থাকবেন? তাহলে আবার এটা কি শুরু করলেন? শুভ্র চোখ গরম করে মিমের দিকে তাকালো। আমি শুধু বলেছিলাম তোমার থেকে দূরে থাকবো, এর মানে এই না যে তোমাকে ছোবো না। বেশি বুঝো কেন এত? চুপচাপ ঘুমাও এখন। মিম যেন প্রাণে পানি পেল, তবুও বলল যে, এসব পরে কেমনে ঘুমাবো? তারপর শুভ্র নিজ হাতে মিমের গয়নাগুলো খুলে দিল। এখন ঘুমাও। মিম শুয়ে পড়লো। শুভ্র মিমের পাশে শুয়ে পড়লো, তারপর এক হাত মিমের গায়ের উপর রাখলো। একি আপনি আমার গায়ে হাত কেন দিলেন? তুমি আসবার জন্য আমার কোলবালিশটাকে ওই রুমে পাঠানো হয়েছে, কারণ এক খাটে তো তুমি আমি আর কোলবালিশ আটানো সম্ভব নয়। তাই কোলবালিশের কাজ তোমাকে করতে হবে। আজ তো শুধু হাত দিলাম, নেক্সট টাইম থেকে পাও তুলে দিব, কিছু বলতে পারবে না। আমি আপনার খাটে থাকবো না, আপনি আপনার কোল বালিশকে নিয়ে আসেন, ওইটা নিয়ে ঘুমান, হাত পা সব তুলে দেন, আমার কিচ্ছু আপত্তি নাই। ওই মেয়ে চুপ, তুমি এখন আমার বউ। তুমি একটা ছেলেকে যাতে জিজ্ঞেস করো তো যার বউ আছে তার কোলবালিশ আছে কিনা। এত বেশি কথা বলো কেন? সারাদিন অনেক টানা হেঁচড়া গেছে, এবার ঘুমাইতে দাও তো। মিম মনে মনে, আমি আপনার ঘুমের কি সমস্যাটা করলাম? আপনি তো আমাকে ঘুমাতে দিচ্ছেন না, এবার হাত তুলে দিচ্ছেন, আবার পা তুলে দিতে চাচ্ছেন। এইভাবে কি কারো ঘুম হয়? আমি তো হাতের হাত নিয়ে কেমনে ঘুমাবো? খায়ে তো হাতগুলারে হাতির মতো বানায় ফেলেছেন। এই মেয়ে, ঘুমের মধ্যে বিড়বিড় করার রোগ আছে নাকি? দিনেও বিড়বিড় করো, রাতেও বিড়বিড় করো। ঘুমাও এখন। ঘুমাতে দিলে তো ঘুমাবো, ডেভিল কোথাকার শান্তিতে ঘুমাতেও দিবে না। তুমি তাহলে বিড়বিড় করা অফ করবে না, তাই না? তোমার তো ঘুম আসছে না, একটা কাজ করো, আমার পা টিপো যাও। আমি এখন আপনার পা টিপতে পারবো না। বিড়বিড় করে আমার কাঁচা ঘুম ভাঙাইছো, এখন আবার পেঁচাল পাড়া হইতেছে। কথা না শুনলে থাপড়ায়ে সব দাঁত খুলে ফেলবো। যাও, পুরো 1 ঘন্টা পা টিপবা, তাও কোনো রকম বিড়বিড় ছাড়া। তারপর আয়সা ঘুমাবা। এর আগে যদি উঠছো
তবে তোমার খবর আছে। মিম আর কি করে টেবিলে একবার থাপ্পড় খাইছিল সেটা এখনও তার মনে আছে। এরপর আর কোনো রকম কথা না বলে সে পা টিপতে লাগলো। পা টিপতে টিপতে মিম বারবার ডেভিলের দিকে তাকাতে থাকলো। ডেভিল ঘুমিয়ে পড়েছে কিনা। কয়েকবার মনে হলো ঘুমিয়ে পড়েছে, কিন্তু উঠে যায় পাশে শোয়ার সাহস হলো না। যদি জেগে থাকে, এখন তো 1 ঘন্টাও হয়নি, তাকে ঠাস করে চড় মারবে। ঘন্টা কখন হয়েছে মিম জানতে পারলো না, কারণ 1 ঘন্টার আগে মিম পা টিপতে টিপতে শুভ্রর পায়ের কাছে ঘুমিয়ে পড়লো। সকালবেলা সকালে উঠে শুভ্র পা নাড়াতে পারছে না। শুভ্র অনেক সকালে ওঠার অভ্যাস। পায়ের উপর কি যেন ভারী ভারী মনে হচ্ছে, তাই পাটাকে কোনোভাবে সোজা করতে পারতেছে না। শুভ্র পাশে হাত দিলে দেখে কিছুই নেই, কিন্তু যার সাথে তো তার বউ থাকার কথা ছিল। আমার বউ কই গেল? পায়ের দিকে তাকে দেখে মিম শুভ্রর পায়ের সাথে মিশে ঘুমিয়ে আছে। হাই হাই, বউটা আমার সারা রাত এখানে ঘুমাইছে। এই মিম, মিম উঠো। ডেভিল, আমি পা টিপতেছি তো, এমনি ডাকতেছো কেন? টিপতে দাও। অনেক টিপেছ, আর টিপতে হবে না। ডেভিল কালো ভাল্লুক, নেংটি ইঁদুর, দাঁড় কাক। মিম, তুমি কি উঠবা? আর একটু ঘুমাই। শুভ্র ঘড়ি দেখলো 7:30 বাজে। এখন ওঠে নেই। মেয়ে কি সকালে উঠতে জানে না নাকি? পাশের টেবিলে 1 গ্লাস পানি রাখা ছিল। শুভ্র গ্লাসটা হাতে নিয়েই মিমের মাথার উপর ঢেলে দিল। মিম ধরপড়িয়ে বিছানা থেকে নামলো। শুভ্র দিকে তাকিয়ে বলল, এটা আপনি কি করলেন? উঠতেছিল না, এই যে কখন ধরে ডাকতেছি, ওঠা লাগে না? উঠানোর ব্যবস্থা করলাম শুধু। কটা বাজে খেয়াল আছে? এত দেরি করে কেউ উঠে? মিম ঘড়ির দিকে তাকিয়ে দেখে কেবল 7:30 বাজে। কেবল তো 7:30 বাজে। আমি কোনো দিনও 8টার আগে উঠি নাই। আগে তুমি মানুষের বাসার মেয়ে ছিলা, এখন তো মানুষের বাসার বউ। আগে উঠো নাই তো কি হয়েছে? এখন রেগুলার নিয়ম করে 5টার সময় উঠবা, উঠে নামাজ পড়বা, আর আমাকেও ডেকে মসজিদে পাঠাবা। এটা তোমার প্রথম দায়িত্ব। হায় হায়, ভূতের মুখে রাম নাম। ডেভিল নামাজও পড়ে? ঠিক আছে। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রান্না করে যাও। মা আর বড় ভাবির সাথে রান্নার কাজে হাত লাগাও। কালই তো বিয়ে হলো, এত তাড়াতাড়ি আমাকে রান্নাঘরে পাঠাচ্ছেন? বিয়ে হয়েছে বলে কি তুমি পড়াশোনা ছেড়ে দিবা? দিবা না তো। খাওয়াও ছেড়ে দিবা না? তাহলে রান্না করতে সমস্যা কি? তুমি রান্না শিখে নাও। রান্না করতে পারো তো আবার? মিম ফ্রেশ হতে যাওয়ার জন্য পা বাড়ালে শুভ্র মিমকে টেনে দেয়ালের সাথে চেপে ধরল। ও বউ, একটু আদর দাও না। সারাদিন তো তোমাকে পাওয়া যাবে না, অনেক বিজি থাকবে। আর শোনো, মন দিয়ে কাজ করবে। আমার মা বাবা যা বলবে তাই করবে, ওদের কখনো অসম্মান করবে না। আপনাকে আদর করতে আমার বইয়ে গেছে। জি করব। এখন একটু আদর দাও। মিম শুভ্রকে ধাক্কা দিয়ে পালালো। ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গেল মিম। মা, ওই তো নতুন বউ এসেছে। মা, তুমি আজই রান্নাঘরে এলে যে? এটা কোনো কথা হলো? যাও শুয়ে রেস্ট নাও। না মা, ঠিক আছে, ও একটু একটু কাজ শিখুক। তোমার হাতের রান্নার স্বাদ যেন ওর হাত পাওয়া যায়। আমি খাবো কি? শুভ্র, তুই একটু চুপ কর তো। মিম কিছু বলছে না, রান্নাঘরের দিকে চেয়ে চেয়ে দেখছে। ঘরটা অনেক সুন্দর, প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো, হাত বাড়ালেই সবকিছু পাওয়া যাবে। মিমের মনে একটা প্রশ্ন বারবার আসছে, এরা এত বড় লোক, তবুও রান্নার লোক নেই কেন? মা, একটা কথা জিজ্ঞেস করি? করো বৌমা। রান্নার লোক নেই কেন? আসলে শুভ্রর বাবা শুভ্র বড় ভাইয়া কেউ অন্য কারো হাতে রান্না খেতে পারে না। তাদের নিজের মানুষের হাতে রান্না চাই। রান্নার লোক তো অনেক দূরে থাক। মিম অভিভূত হয়ে তাকিয়ে থাকলো। মা, তুমি কি রান্না করতে পারো? মিম কিছু বলল না, শুধু মাথা নাড়ল। এমনভাবে নাড়ল যে উত্তর হ্যাঁ বা না, যে কোনোটাই হতে পারে। আচ্ছা, তুমি এক কাজ করো, শুভ্রের জন্য কোনো একটা ছোটখাটো রান্না করো। বেচারা আমার ছেলেটা বউর হাতে রান্না খাবে বলে পাগল হয়ে গেছে। সবাই হেসে দিল। আচ্ছা মা, কি রান্না করবা? নুডলস করি। সে কি, প্রথম দিন মিষ্টি কিছু রান্না করতে হয়। আচ্ছা, সেমাই করি। আচ্ছা। অতঃপর মিম সেমাই রান্না করলো। যথারীতি সেটা সবাইকে পরিবেশন করা হলো। শুভ্রের বাবা বাইরে গেছে, আর শুভ্রের আম্মু ডিক্লেয়ার করলো সবার আগে মিমের সেমাই শুভ্র খাবে, আর যেমনই হোক ওকে পুরোটা খাইতে হবে। আর খাওয়া শেষে আগে কোনো কথা বলা যাবে না। শুভ্র খাওয়া শুরু করলো। 1 চামচ খাওয়ার পর শুভ্র চোখ বড় মার্বেলের মতো গোল হলো। মিম তো আনন্দে লাফাচ্ছে। কেমন হয়েছে? নিশ্চয়ই অনেক মজা হয়েছে, তাই তো আপনি এভাবে খাচ্ছেন। এদিকে শুভ্র গপাগপ খাইতেই আছে।
মায়ের আদেশ অমান্য করা তার পক্ষে অসম্ভব। খাওয়া শেষ। মিম অধীর আগ্রহে তাকায় আছে শুভ্রর দিকে, তার রান্না কেমন হয়েছে শোনার জন্য। রান্না কেমন হলো? নিশ্চয়ই ভালো। আপনি নিশ্চয়ই এমন সেমাই জীবনেও খাননি। এটা সেমাই ছিল? আমি জীবনেও লবণের সেমাই খাই নাই। মা, এই মেয়ে যখন রান্না করতেছিল তোমরা কোথায় ছিলা? কই একটু খেয়ে দেখি। শুভ্র মা একটু খেলো। লবণ একটু হয়েছে তো কি হয়েছে? আমার বৌমা যা মিষ্টি, তার কাছে এই লবণ তো কিছুই না। উফ মা, আমার পেট ব্যথা করতেছে, আমি উপরে গেলাম। শুভ্র নিজের রুমে গেল। এখন কেমন মজা, আমার হাতের রান্না খাওয়ার শখ তাই না? ডেভিল, তুমি এখন লবণ খাও। ফাজিল মেয়ে, তুমি আগে রুমে আসো, তোমায় দেখাচ্ছি মজা। মিম তার শাশুড়ির সাথে অনেক গল্প করলো। পুরো বাসাটা রাইসা, মা আর ভাবি মিলে মিমকে ঘুরে দেখালো। মিমের সব থেকে পছন্দ হলো ছাদ। ছাদের আশেপাশে অনেক গাছ, সেগুলো ডালপালা ছাদে এসে জমে ছাদকে অপরূপ করে তুলেছে। উফ, এখান থেকে জ্যোৎস্না দেখা ভীষণ হবে। ভাবি, আমরা মাঝে মাঝেই এখান থেকে জ্যোৎস্না দেখি। শুভ্র ভাইয়া গান করে তখন। ওই ডেভিল গানও জানে? ভাইয়াকে ডেভিল বলতেছ? হ, ডেভিল ভাইয়া গানও জানে। মিম চারিদিকে দেখতে থাকে। ছাদে বিভিন্ন ধরনের ফুলের টব ছাদের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। এক ধরনের লতাগুলো ছাদের এক কোনায় গ্রিলের মতো ব্যবস্থা করা, সেখানে আশ্রয় নিয়েছে। ইস, পাতার কি রং! ফুলগুলোও ছাদকে মায়াময় করে তুলছে। ছাদ কম, বাগান বেশি বলা যায়। আর এই সবই আমার ডেভিল ভাইয়ার কাজ। বাহ, ডেভিলটার শত গুণ দেখে আমি অভিভূত। ভাবি চলো এখন বাগানে যাই। আস্তে আস্তে, এখন সব দেখিয়ে দিবি ভাবি রে, পরের জন্য কিছু রাখ। এদিকে আমার ছেলেটা এই অবস্থায় ঘরে গেল। বৌমা যাও তো, এখন স্বামীর সেবা করো গিয়ে। এদিকে শুভ্র তো বাথরুমে যেতে যেতে অবস্থাই খারাপ, বারবার বাথরুমে যাচ্ছে আর মনে মনে মিমকে গালি দিচ্ছে। ফাজিল মেয়ে একটা, জীবনে মনে হয় রান্নাঘরে ঢুকেই নেই। ঠিক ওই সময় মিম ঘরে ঢুকলো। ঢুকে দেখে শুভ্র এক হাতে কোমর আর অন্য হাতে পেট দিয়ে সারা ঘর পায়চারি করে বেড়াচ্ছে। মিম কাশি দিয়ে ঘরে ঢুকলো। শুভ্র এগিয়ে এসে মিমকে দেয়ালের সাথে চেপে ধরলো। মিমের খুব কাছে গেল শুভ্র। লাগছে, ছাড়ুন। লাগার জন্যই তো ধরছি, তোমায় থাপড়ায় যে দাঁত খুলে দেয়নি এটাই তো অনেক। তারপর নিজের মুখ মিমের কানের কাছে নিয়ে চিৎকার করে বলল, জীবনে রান্নাঘরে ঢুকো নাই? কেমন মেয়ে তুমি? চিনি আর লবণের পার্থক্য বোঝো না? তোমার জন্য আমার কি অবস্থা তুমি জানো? বারবার বাথরুমে বলে মিমের হাত ছেড়ে দিয়ে নিজের পেট চেপে ধরে বাথরুমের দিকে দৌড় দিল। তাই ডেভিলটার এই অবস্থা? ইস, আমার হাতটার কি অবস্থা করছে। খবিস ডেভিল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে শুভ্র বের হলো। তারপর কোনো এক ডাক্তারকে ফোন দিয়ে ওষুধ জেনে নিয়ে ওষুধ খেয়ে ঘুম দিল। ঘুম থেকে উঠে, মিম চলো আমরা আজ ঘুরতে যাব। কোথায়? গেলেই দেখতে পাবে। আচ্ছা চলুন। এ কি, আমরা গাড়িতে যাব না? না, আজ না হয় বাইকে যাই, রোমান্টিক জার্নি। আমার বাইকে উঠলে ভয় লাগে। আরে পাগলি, আমি তো আছি। তারপর মিম আর শুভ্র বাইকে উঠলো। মিম বেচারি না পারছে শুভ্রকে ধরতে, না পারছে ধরে থাকতে। ভয়ে ওর শরীর সিটিয়ে আসছে। আর শুভ্র এদিকে ভীষণ স্পিডে বাইক চালাতে লাগলো। মিম তো পুরাই কান্নামাখা অবস্থা। আস্তে চালান, আস্তে। শুভ্র আরও জোরে বাইক চালানো শুরু করলো। মিম আর উপায় না পেয়ে শুভ্রকে পেছন থেকে চেপে ধরলো। সামনে একটা ট্রাক আসতেছে আর শুভ্র ওইদিকেই যাচ্ছে। দুইটাই ভীষণ দ্রুত চলতেছে। অ্যাক্সিডেন্ট অনিবার্য। মিম আর কিছু দেখতে পারতেছে না। শুভ্রকে জোরে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে ফেললো। স্বর্গে নিজেই নিজেকে অভ্যর্থনা জানাই। এসব কি আবল তাবল বলতেছো মিম? শুনেছি পূর্ণ আত্মাদের আল্লাহ কম কষ্ট দিয়ে মৃত্যু দেয়, তাই হয়তো আমার একটুও কষ্ট হয় নাই। ওই পাগল মাইয়া, থামবা তুমি। এসব কি বলো আবল তাবল? উফ, কেন যে সেদিন আপনার সাথে বিয়ে হলো আর এখন মরার পরেও আমার আপনার সাথে থাকা লাগবে? শুভ্র ঠাস করে একটা চড় মারলো মিমকে, ভীষণ জোরেই। হ্যাঁ? কি ব্যথা লাগলো? মরা মানুষের ব্যথা লাগে? লাগার তো কথা না। তাহলে আমি এখনো মরি নাই, বেঁচে আছি আমি। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। মিম ওইখানে রাস্তায় নাচা শুরু করলো। ওই মেয়ে, ওই ম্যানালেস মেয়ে, থামো। কি মজা, কি মজা, আমি বেঁচে গেছি। এখন মিম লাফাচ্ছে। শুভ্র আরেকটা থাপ্পড় দিল। মিম কেঁদে। হ্যাঁ,
খালি মারেন কেন কথায় কথায়? না মারলে তো তুমি কথা শোনো না, তাই জন্যে মারতে হয়। আমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলাম কিভাবে? আমি গাড়ি চালানোয় এক্সপার্ট, বুঝছো? ও, তাহলে বাইক কই? তোমার পিছনে। মিম পিছনের দিকে তাকায়, বাইকটা দেখে নিল। না, বাইক ঠিক আছে, আর সেও ঠিক আছে। আপনি এটা কেন করলেন? আমায় লবণ খাওয়ানোর সামান্য পানিশমেন্ট দিলাম, এখনো আরো বাকি। আরো বাকি মানে? আরো বাকি মানে আরো বাকি। পরে দিয়েন, এখন ক্ষুধা লাগছে, খাবো কিছু, চলেন। পরে শুভ্র আর মিম একটা রেস্টুরেন্টে গেল। মিম খেয়েই চলেছে। শুভ্র হা করে তাকিয়ে আছে। তার জীবনে কখনো এরূপ খাদক মানুষ কোথাও দেখেনি। রেস্টুরেন্টে বিল মিটিয়ে শুভ্র মিমকে বলল, তোমার কাছে টাকা আছে? না তো, আপনার সাথে এসেছি তাই টাকা আনিনি। আচ্ছা চলো তবে বাসায় যাওয়া যাক। দেখি তোমার ফোনটা। আমার ফোন দিয়ে আপনি কি করবেন? আরে দাওই না। মিম ফোন দিল। তারপর মিম ওঠার আগেই বাইক ছেড়ে দিল। মিম সোনামণি, তোমার বাকি পানিশমেন্ট হচ্ছে এখান থেকে হেঁটে বাড়ি যাওয়া। কিন্তু এখান থেকে বাসা তো অনেক দূর। না গো, বেশি দূরে না, মাত্র 7 কিলোমিটার। প্লিজ এমনটা করেন না, যাইতেই তো রাত হয়ে যাবে। তাতে কি? বাই, আমি গেলাম। কথা বলে শুভ্র জোরে বাইক ছেড়ে দিল। এখন আর মিমের দৃষ্টিসীমানার মধ্যে শুভ্র নেই। শুভ্রকে দেখা যাচ্ছে না। এখন পড়ন্ত বিকেল, পশ্চিম আকাশে নীলিমায় সেজে উঠেছে। আর এর মধ্যে রাস্তায় একা হাঁটছে মিম। এদিকে রেস্টুরেন্টে এত খেয়েছে মিম যে ঠিকমতো হাঁটতেও পারছে না। সামনে একটা ব্রিজ, নিচে দিয়ে নদী যাচ্ছে। মিম একটু হেঁটে এসে ব্রিজের উপর দাঁড়ালো, চুলগুলো ছেড়ে দিল। বাতাস মিমের চুল উঠতেছে। না, সন্ধ্যা হয়ে আসতেছে, আমার এখন বাসায় যাইতেই হবে। ডেভিলটার মাথায় বুদ্ধি নাই, তাই বলে কি আমারও নাই নাকি? ছেলে শাকচুর কোথাকার। মিম মনে মনে শুভ্রকে বকতে বকতে এগিয়ে যেতে থাকে। আজ যেন তার রাস্তা এগোচ্ছেই না, পা যেন কিছুতেই নড়তে চাচ্ছে না। নড়বে কি করে? অনেকদিন তো হাঁটে না মিম। তারপর আজ না হেঁটে উপায় নেই। রাস্তাটা প্রায় নির্জন, এলাকার মানুষগুলোকেও সুবিধার মনে হচ্ছে না যে হেল্প চাইবে। মিম প্রায় 1.5 কিলোমিটার হাঁটলো, এখন ওর পা ব্যথা করতেছে। এত কি হাঁটা যায় নাকি? তবুও সে হাঁটতেছে, না হেঁটে উপায় কি? সামনে একটা ব্রিজ। এই ব্রিজটা আগের থেকে অনেক বড় আর অনেক বেশি নির্জন। সন্ধ্যা হয়ে এসেছে, তবুও এখানে এখনো আলো জ্বালানো হয়নি। মিম ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। ওখানে কয়েকটা ছেলে দাঁড়িয়েছিল। মিম তো নীল জামা পরে একা হাঁটতেছে। তার ছেলেগুলো বলল, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? মিম কানে নিল না। ছেলেগুলো আবার বলল, আকাশ এখন মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। মিমের ভয়ে শরীর সিটিয়ে আসতেছে। ছেলেগুলোকে মোটেও সুবিধা লাগতেছে না। মনে মনে ইচ্ছা মতো শুভ্রকে বকেই যাচ্ছে মিম। এমন কেউ করে? আর ওই ডেভিলটা নাকি আমায় ভালোবাসে। এই ভালোবাসার নমুনা? ভালোবাসলে কেউ এভাবে মাঝ রাস্তায় একা রেখে চলে যায়? ছেলেগুলো মিমের পিছু পিছু হাঁটতেছে। মিম নিজে হাঁটার গতি বাড়ালো, ছেলেগুলো বাড়িয়ে দিল। এখন মিম দৌড়াচ্ছে, পিছনে ছেলেগুলোও। মিম কান্না করতে করতে দৌড়াচ্ছে। যখন ছেলেগুলো মিমের 2 মিটার কাছে এসে পড়েছে, তখন মিম চোখ বন্ধ করে দৌড়ানো শুরু করে দিল। কয়েক সেকেন্ড পর মনে হলো কিসের সাথে জানি ধাক্কা লাগে। চোখ খুলে দেখে সাদা দেয়াল। উপরে তাকায় দেখে শুভ্র। মিম তো শুভ্রকে পেয়ে ইচ্ছে মতো কাঁদতেছে, আর শুভ্রর বুকে কিল ঘুষি তো আছেই। তখন ছেলেগুলো এসে বলল, ভাই সরেন, মেয়েটা আমাদের শিকার। চুপচাপ এখান থেকে চলে যাও, নয় মায়ের একটাও মাটিতে পড়বে না। ভাইয়া আমরা 3 জন, আপনি একা, মায়ের কে খাবে? একটু হিসেব রাখেন, সরে গেলেই খুশি হব। আর আপনার এত লাগছে কেন? আপনার কি বউ লাগে? হ্যাঁ, বউই ও আমার। তা নিজের বউকে এই সন্ধ্যায় নির্জন রাস্তায় বের হতে দেন কেন? আমার বউকে নির্জন রাস্তায় রাখবো না মিছিলের মাঝখানে রাখবো, তা আমার ব্যাপার। তোমাদের নাক গলাতে হবে না। সোজা কোথায় যাবা কিনা বলো, রাত হয়ে আসতেছে। কথা না শুনলে মারামারি করতে চাইলে বলো, তাড়াতাড়ি তোমাদের বিদায় করি। এত সাহস, আমাদের হুমকি দেন? এরা 3 জনই শুভ্রর উপর ঝাঁপিয়ে পড়লো। শুভ্রকে ইচ্ছে মতো মারতেছে। শুভ্র কম জানা, একাই 3 জনকে মার দিতেছে। একেবারে হিরোদের মতো মারামারি করতেছে শুভ্র। মিম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ছেলেগুলা মার খেয়ে পালিয়ে গেল। মিম এসে শুভ্রকে জড়িয়ে ধরলো। হইছে,
আর বাংলা ফিল্মের হিরোইন হইতে হবে না। ছাড়ো আমায়। মিম শুভ্রকে ছেড়ে দিল। তোমায় বাঁচাইছি মানে এই না তোমার পানিশমেন্ট শেষ হয়ে গেছে। হাঁটা শুরু করো। তুমি হেঁটে হেঁটে বাসায় যাবা আর আমি বাইকে। আমি তোমার পিছনেই আছি। নাও হাঁটো। উফ, আপনি সত্যিই ডেভিল। খাটাস কোথাকার, চাইনিজ চামচিকা, বার্মিজ বাদুর, ইন্ডিয়ান ইন্দুর। কি বলবা তুমি আমায়? এর জন্য আবার তোমার কি পানিশমেন্ট হইতে পারে তুমি চিন্তা করতে পারো? আপনি কি টিচার নাকি? সব সময় এত পানিশমেন্ট পানিশমেন্ট করেন কেন? আমি কি আপনার ছাত্রী যে আমায় পানিশমেন্ট দেবেন? তুমি আমার কি? আমি আপনার। হইছে, অত ভাবা লাগবো না। এখন বাড়ি চলো। তোমার জন্য সারা রাত এখানে দাঁড়ায় থাকতে পারবো না। চলুন বলে মিম বাইকে উঠল। ওই মাইয়া, বাইক থেকে নামো। তোমার পানিশমেন্ট হচ্ছে হাঁটা, আর তুমি কি না বাইকে উঠতেছো? আমি হাঁটবো না আজ, মাফ করেন। নেক্সট দিন থেকে আর এমন হবে না। না, তোমায় হাঁটতেই হবে। শুভ্র মিমকে জোর করে বাইক থেকে নামিয়ে দিল। তারপর মিম আর শুভ্র একসাথে যেতে লাগলো, একজন বাইকে অন্যজন হেঁটে। বাসায় পৌঁছে মিম বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়লো। পাগুলো প্রচন্ড ব্যথা আর পায়ের অনেক জায়গায় মনে হয় ছাল উঠে গেছে। শুভ্র এসে বলল, চলো মা ডাকে খাইতে। খাবো না আমি, আমার পানিশমেন্ট খেয়ে পেট ভরে গেছে। খাইতেই হবে। উফ, সব কিছুতেই এত জোরাজোরি কিসের? আমার পা কত ব্যথা জানেন? কগাব না এখন আমি। মাকে প্লিজ একটু বুঝিয়ে বলেন। আমার এই সিঁড়ি দিয়ে নেমে নিচে যেয়ে খেয়ে আসা সম্ভব না। শুভ্র নিচে গেল, তারপর কিছু খাবার নিয়ে উপরে এলো। নাও, এখন আর তোমায় নিচে যাই খাইতে হবে না, এখানে বসে খেয়ে নাও। আমি খাবো না। তারপর শুভ্র হাত ধুয়ে নিজেই খেলো আর মিমকেও খাওয়ালো। মিম প্রথমে খাইতে চাইছিল না। শুভ্র জিজ্ঞেস করলো, মিম তুমি ভাত খাবা নাকি থাপ্পড় খাবা, ডিসাইড করো। মিম থাপ্পড় খাওয়া থেকে ভাত খাওয়াটাকেই শ্রেয় মনে করলো। শুভ্র দেখে মিমের পায়ের ব্যথায় আ করে কাতরাচ্ছে। দাঁড়ানো তো দূরে থাক, ঠিক মতো বসতেও পারতেছে না। শুভ্র মিমের পায়ের কাছে বসলো। পায়ের তালু অনেকখানি ছিলে গেছে। পানিশমেন্ট অনেক বেশি হয়ে গেছে। শুভ্র একটা মলম নিয়ে এসে মিমের পায়ে লাগিয়ে দিল, তারপর পা টিপতে থাকলো। মিম জানে শুভ্রকে না করে লাভ নেই, তাই সে শুভ্রকে না করলো না, বরং আরামেই ঘুমিয়ে গেল। আদৌ ঘুমে বুঝলো শুভ্র পায়ের পাতায় একটা চুমু এঁকে দিয়েছে। তারপর মিম অনন্ত ঘুমে তলিয়ে গেল।